গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডে কিন্তু অনেক পার্টিসিপেন্ট আসছে। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এত বেশি পার্টিসিপেন্ট আসার পরেও কিন্তু আমাদের রিসোর্সের যে কোয়ালিটি, মান এগুলো কিন্তু বাড়ছে না। আর এটা সত্যি কথা, আমি লাস্ট 2 বছর পার্টিসিপেট করেছি। এখন কয়েকজন ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট দের সাথে কথা বলে নিজে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের জন্য একটা ইথোলজি বই লেখার পরে আমি এখন মনে করি যে আমি একটু হলেও মানে বাকিদেরকে জ্ঞান দেওয়ার মতো উপযোগী আছি। ভুল বুঝবেন না, আমি যেটা ভালো জানি না আমি সেটা নিয়ে কখনোই কথা বলবো না। ইনফ্যাক্ট আমি যে বইটি লিখেছি সেটা হচ্ছে ইথোলজি নিয়ে, এই জন্য আজকে আমার প্রথম পার্টটা ইথোলজি নিয়ে। এখন আমি মেইন কথা যেটা বলতে চাই যে এটা একটা সিরিজ হতে যাচ্ছে। ইথোলজি নিয়ে বলতে পারেন, ক্যাম্বেল নিয়ে বলতে পারেন, বা বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের জন্য পার্টিসিপেট করতে যাচ্ছে তাদের জন্য এই সিরিজটা। তো এই আর কি, দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমি যেটা বলতে চাই যে আপনি যদি কোনো একটা সাবজেক্টকে পুরোপুরি মাস্টার করতে চান, আমার মনে হয় কি যে এটাকে প্রতিটা রুট গোড়া থেকে শেখা উচিত। তো আমি বলবো কি যে একদম ইথোলজির শব্দ থেকে শুরু করি। ইথোলজি কিন্তু অবশ্যই একটা ইংলিশ শব্দ, বাংলা শব্দ না, বাট এটারও কিন্তু অরিজিন আছে প্রত্যেকটা শব্দের মতন। এখন ইথোলজি শব্দটা আসে গ্রিক একটা শব্দ থেকে। গ্রিক শব্দটা হচ্ছে ইথোলজিয়া। এখন ইথোলজিয়া শব্দটা ওইটাকেও আবার ডেরাইভ অন্য হচ্ছে, সেটা হচ্ছে ইথোস আর লোগোস। ইথোস মানে হচ্ছে ক্যারেক্টার, আর লোগোস মানে যেমন বায়োলজি, এন্টোমোলজি, পাইসোলজি, সবগুলো লজি মানে কিন্তু স্টাডি অফ অথবা নলেজ। এখন মিলায় ইথোলজি আসছে, ইথোলজি থেকে ইংলিশ ওয়ার্ড ইথোলজি আসছে, যেটা সহজ অর্থে অ্যানিম্যাল বিহেভিয়ার। হ্যাঁ, এর মানে হচ্ছে এই ইথোলজি পুরো যে জ্ঞানজামটা সব কিছুটাই হচ্ছে একটা জিনিস, অ্যানিম্যাল বিহেভিয়ার নিয়ে। আমি যখন ইথোলজিয়া বইটা লিখি, হ্যাঁ বইটার নাম রেখেছি আমি মিথোলজিয়া, সেই বইটা আমার লিখতে বেশ ভালো লাগে, কারণ অ্যানিমেল কীভাবে বিহেভ করে করে, এটা কিন্তু ইনফ্যাক্ট সাইকোলজির সাথে খুবই ক্লোজলি রিলেটেড। এটা হচ্ছে আস্তে আস্তে মানে অনেক মিল আছে। কেউ যদি সাইকোলজি পড়তে চায়, ইথোলজি এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, বাট বিডিবিওর দিকে আমরা আগাই। তো ইথোলজির এটা হচ্ছে এটিমোলজি ছিল। এটিমোলজি মানে হচ্ছে মিলে মিশায় ফেলবেন না, এটিমোলজি মানে হচ্ছে স্টাডি অফ দ্য ওয়ার্ডস অরিজিন। তাহলে হচ্ছে এটা অরিজিন কি, ওই ওয়ার্ড নিয়ে স্টাডি। ওটা তোটা ইম্পর্টেন্ট না, বাট এটিমোলজি আপনারা অনেক শুনবেন সামনে, যেহেতু আমরা ওয়ার্ডের অরিজিন দিয়ে শুরু করছি। এখন বুঝলাম ইথোলজির এটিমোলজি হাবিজাবি নিয়ে অনেক কিছু বুঝলাম, বাট ইথোলজি নিয়ে আমি আসলে অরিজিনটা কি, আচ্ছা বুঝলাম। এখন ইথোলজির অরিজিন যদি আমরা দেখতে চাই, এখন অনেকেই বলে যে ডারউইন হচ্ছে ফার্স্ট যে ইথোলজি নিয়ে লেখে, বাট আমি পার্সোনালি মনে করি যে অ্যারিস্টটল, সে ফেমাস ফিলোসফার, গ্রিক ফিলোসফার, সে প্রথম হচ্ছে লেখে। বাট অনেক ডিবেট আছে এটা নিয়ে, বেশিরভাগ মানুষ মেনে রাখে যে চার্লস ডারউইনই করে। আপনারা চার্লস ডারউইনই মনে রাখেন, বাট যেহেতু অ্যারিস্টটল অনেক আগে লিখেছে, তো প্রথম ইথোলজি নিয়ে যদি সে ইথোলজি ওয়ার্ডটা ইউজ করেনি, অ্যারিস্টটলই বলা যায় ইউজ করেছে। এছাড়া চার্লস ডারউইন তার যে ফেমাস ন্যাচারাল সিলেকশনের উপর যে বইটা ছিল, সেই ওটাতে অ্যানিমালদের ইমোশন বা ওইটা নিয়ে ভালো এক্সপ্লোর করে। বাট একটা জিনিস হচ্ছে 1908-এ উইলিয়াম মোর্ট হুইলার নামে একজন আমেরিকান এন্টোমোলজিস্ট, ইনি হচ্ছে যে ইথোলজি এই পুরো টার্মটা কিন্তু উনি পপুলারাইজ করেন। এর আগে যে টার্মটা ছিল, বাট উনি এটাকে পপুলারাইজ করেন, আর এটাকে বলা যায় তখন থেকে একটা ব্রাঞ্চ হয়েছে। কারণ কেউ যদি না জানে যে এটা ব্রাঞ্চ, আসলে কেউ তো আসলে এটা কাজ করতে পারবে না, তাই না? আমরা যে আজকে ইথোলজি নিয়ে পড়ছি, ইথোলজি নিয়ে কাজ করছি, এটার মেইন কারণ হচ্ছে তিনজন বিজ্ঞানী, কার্ল ভন ফ্রিস্ক, নিকোলাস স্টেনবার্জেন, আর হচ্ছে কনরাড। ওনারা তিনজন হচ্ছে তাদের যে কন্ট্রিবিউশন কয়েক বছর যাবৎ ইথোলজি ফিল্ডের উপরে, এই জন্য তার নোবেল প্রাইজ পান তিনজন একসাথে মিলে। এখন ওটা তো আছে, বাট মেনলি তাদের ওইটার কারণে আমাদের ইথোলজি আমাদের সামনে আজকে আসছে। এখন আমরা হচ্ছে শুরু করবো অ্যাকচুয়াল পিডি পর্যন্ত পড়ালেখা। বাট বায়ো ক্যাম্পে যারা আপনারা দিয়ে থাকবেন, যদি আপনি রিজনালের জন্য আপনারা কেউ পাস করতে পারেন, তাহলে আপনার কিন্তু বায়ো ক্যাম্প আর এনবিও একসাথে দিতে হবে, ন্যাশনাল আর বায়ো ক্যাম্প। বায়ো ক্যাম্প প্রশ্নটা কিন্তু 5টা প্রশ্ন থাকে, আর ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডে 30টা মতো থাকে। বাট এইটা যে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি, এটা নেক্সট কয়েকটা বায়ো ক্যাম্পে আসার সম্ভাবনা তীব্র, কারণ এটা ওরকম টাইপের ইনফরমেশন। তো আমাদের এখন দেখবো, আমি যে বললাম তিনজন লেজেন্ড ছিল, টিনবার্জেন, কনরাড আর কার্ল ভন ফ্রিস্ক, তিনজনের মধ্যে এই একজনের একটা বড় কন্ট্রিবিউশনের মধ্যে ছিল এই একটা রিসার্চ মেথড, মানে কি কোয়েশ্চেন করে আসলে ইথোলজি রিসার্চ ইয়াগুলো বাড়তে পারে, এটা হচ্ছে একটা পয়েন্ট। তিনজন আমি বলে থাকি, একটা হচ্ছে হোয়াট কজেস বিহেভিয়ার, কী কারণে হয়, কি কজ, কেমন এটা ডেভেলপ করে, হাউ ডাজ ইট ডেভেলপ ওভার টাইম, ডেভেলপমেন্ট,
তারপর হচ্ছে হোয়াট ইজ ইটস সার্ভাইভাল ভ্যালু, ফাংশন মানে এটা ক্যান এখনও পর্যন্ত আছে, যে এটা চলে যায় নাই ক্যান, এটা এখনও যে বেঁচে আছে এটা তো কোনো কারণ থাকবে তাই না, ন্যাচারাল সিলেকশন তো আমাদের ওইটাই বলে। তারপর হাউ ডিড ইট ইভলভ, ইভলিউশনারি হিস্টোরি। এখন এটা আগের সাথে কানেক্টেড, যে এটা যে ইভলভ করেছে এটা কিভাবে আসছে, ইভলভ করার যে ন্যাচারাল সিলেকশন তো হলো বুঝলাম, বাট কীভাবে এটা এভাবে যেতে 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 এখন পর্যন্ত এটা থেকে আসছে কিভাবে। তো এই 4টা জিনিস হচ্ছে আমাদের কার্ল ভন ফ্রেস্ক যখন পোস্ট করে ওনার পেপারে, ওটা কিন্তু এখন পর্যন্ত সবাই কোনো একটা ইথোলজিক্যাল পেপার লিখতে গেলেই ওটা ইউজ করেন। তাই এটা একটা মেইন কারণ যে তিনি হচ্ছে নোবেল প্রাইজ পান। বার্ডদের যে মাইগ্রেশন হয় এটা নিয়ে কয়েকটা জিনিস হতে পারে, যে ওটা যে স্টাডিং হচ্ছে এটা কী ট্রিগার করে, ওটা কেমনে ইয়াং যে বার্ডগুলা সেগুলোর মধ্যে ডেভেলপ করে, এটা যে সার্ভাইভাল এটা কেমনে এটা হেল্প করছে, আর এটা কেমনে ইভলভ হয়ে আজকে পর্যন্ত আছে। এই দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াডের জন্য, এটা খুবই প্র্যাকটিক্যাল ইনফরমেশন, বাট এই দুটি ইনফরমেশন ইউজ করে অনেক আগানো যাবে। এটাই বেশিরভাগ মানুষ দেখবেন জানবে না ইথোলজি নিয়ে। সেটা হচ্ছে লার্নড অ্যান্ড ইনেট বিহেভিয়ার। এখন শব্দ শুনে বুঝতে পারছেন, ইনেট মানে হচ্ছে যেটা হচ্ছে বাই বর্ন, জেনেটিক বা ভিতর থেকে ছিল, কোনো লার্নিং বা এনভায়রনমেন্ট কোনোভাবে ইফেক্ট করেনি, পুরোপুরি নিজে নিজেই হয়েছে। যেখানে হচ্ছে লার্নড বিহেভিয়ার মানে এনভায়রনমেন্ট দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যে বিহেভিয়ারটা ওই প্রাণীটার মধ্যে আসছে এটা হচ্ছে লার্নড বিহেভিয়ার। যেমন একটা খুবই ফেমাস এক্সাম্পল হচ্ছে ইনেট বিহেভিয়ারের, যে স্টিকেল ব্যাক একটা মাছ আছে, 3টা স্পাইনের মতো চোখা জিনিসপত্র আছে। ওরা যখন লাল কিছু একটা দেখে, যেটা হচ্ছে বলা হয় সায়েন্স স্টিমিউলাস, আমি একটু আগে পরে বলছি এটা মানে কি, ওটা দেখলেই তারা কিন্তু ওটাকে অন্য কোনো মেল মাছ ভেবে টেরিটরি ডিফেন্ড করার জন্য অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করে। এখন সায়েন্টিস্টরা যখন চেক করতে যায় তখন যারা যেটা করে সেটা হচ্ছে প্রথমে তারা একটা স্টিকেল ব্যাগ দেয়, মেল স্টিকেল ব্যাগ, কারণ তারা জানতো না আগে যে আসলে কী সায়েন্স স্টিমিউলাস আছে। সায়েন্স স্টিমিউলাসটা চেক করার জন্য সায়েন্টিস্ট যেটা করে সেটা হচ্ছে প্রথমে অনেকগুলা ডামি চেক করে। এখন প্রথমে তারা একটা রিয়েল স্টিকেল ব্যাগ রেপ্লিকা দেয়, দেখে যে মেল স্টিকেল ব্যাগটা আছে সেটা ঠিকই অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করছে, মানে ভালোভাবে রিয়্যাক্ট করছে না, নেগেটিভলি রিয়্যাক্ট করছে। ওকে, তারপর হচ্ছে এই জাস্ট একটা শেপ বাট লাল, যখন তারা ওইটা দিল এরপরও দেখলো এটা হচ্ছে রিয়্যাক্ট করছে। ইনফ্যাক্ট তারা যখন দেখলো যে একটা বাস ছিল, তারা এই লাল জিনিসটা মাথায় আসছিল তখনই যখন ওই অ্যাকোয়ারিয়ামটা পাশে ছিল আর ওই উইন্ডোর পাশ দিয়ে একটা লাল ট্রাক ছিল, ওই লাল ট্রাকটা দেখেও ওই স্টিকেল ব্যাগটা অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করছিল। এটা দ্বারা বোঝা যায় যে এটা কিন্তু একটা ইনেট বিহেভিয়ার, এটা কিন্তু সে কোথাও শিখে নাই। সে যদি কখনও কোনো মা বাবা ছাড়া বড় হয়ে উঠে আলাদা হয়ে থাকে, এরপরেও সে যদি কখনও কোনো লাল জিনিস দেখে অটোমেটিকলি তার ইনস্টিংক্ট, যেটাকে আমরা বলি, তার ইনস্টিংক্ট হবে যে সে হচ্ছে অ্যাগ্রেসিভলি রিয়্যাক্ট করে, কারণ তাকে এটি হেল্প করেছে। আর এটা ইভলিউশন, এটার একটা ফেমাস এক্সাম্পল আছে, সেটা হবে যে কনরাড, তার এটার একটা বড় অনুদান ইথোলজির কাছে বলা যায়। সেটা হচ্ছে সে যেটা করে সে হচ্ছে কিছু হাঁসের বাচ্চাকে সে ইনকিউবেটরে দিয়ে বড় করে। আর প্রথম জিনিস সে করে সেটা হচ্ছে সে যখন এগুলো ফুটে সে কিন্তু কোনো মা দেখে নাই, সে প্রথম জিনিস যেটা দেখে সেটা হচ্ছে কনরাড। তো ওকে দেখার পর ওরা ওকে মা হিসেবে ধরে ফলো করা শুরু করে। এটা কিন্তু একটা ফর্ম অফ লার্নিং। এই লার্নিংয়ের নাম হচ্ছে ইমপ্রিন্টিং। আমরা ইনেট বিহেভিয়ার আর লার্ন বিহেভিয়ারের ভাগগুলো আমরা একটু পরে যাচ্ছি, খুবই ইন্টারেস্টিং। বাট এটা হচ্ছে আমার পরে রিসার্চ করে জানতে পারে যে হাঁসের বাচ্চাগুলো যখন যে প্রথম জিনিস যেটা দেখে যে তাদের থেকে দূরে চলে যাচ্ছে হেঁটে হেঁটে মুভিং অবজেক্ট, সেটাকে তারা ধরে নেয় যেটা তাদের মা। তো ওটা হিসেবে তার একটা বড় রিসার্চ পেপার ছিল। ওটার জন্য সে বলা যায় যে জিনিসটা হচ্ছে কোনো স্যাক্রিফাইস করা, নিজের কোনো বেনিফিট করে অন্য কারোর জন্য কিছু একটা করা। হ্যাঁ, এটা অ্যানিমেলদের মধ্যেও আছে, আর এটার পিছনেও একটা ন্যাচারাল সিলেকশন দ্বারা একটা কারণ আছে। আমরা জানি অ্যালট্রুইজমে একটা রুল আছে, নাম হচ্ছে হ্যামিল্টনস রুল। হ্যামিল্টন একজন বিজ্ঞানী হ্যামিল্টন, উনি হচ্ছে এটাকে করেন দেখে, এর নাম হ্যামিল্টনস রুল। এখন এটা একটা ম্যাথমেটিক্যাল মডেল আছে, আমি জাস্ট ইন্টারেস্টিং পার্টটাই বলি। এই ম্যাথমেটিক্যাল মডেলটা হচ্ছে যখন জেনেটিক বেনিফিট হচ্ছে স্যাক্রিফাইসের কস্ট থেকে বেশি হয়, তখনই হচ্ছে অ্যানিমালটা
ওই জিনিসটা অ্যালট্রুইজম কাজটা করে। যেমন হতে পারে যে একটা বার্ড, বোঝালে সহজ হবে, বা একটা কিছু মাঙ্কি আছে, সেগুলো অন্য মাঙ্কিদেরকে একটা বাঘ দেখে চিল্লানি দিল। এখন চিল্লানি দেওয়ার কারণে কিন্তু ওকে ওই বাঘটা খেয়ে ফেলতে পারে। এখন এরপরেও সেই চিল্লানি দেওয়ার মেইন কারণ হচ্ছে বাকিরা বাঁচতে পারে। বা সেটা কী বুঝে করবে, বা ন্যাচারাল সিলেকশন এটা কেন থাকতে দিয়েছে, এটা কারণ থাকবে, তাই না? তো এটার যে মেইন কারণ হচ্ছে, ধরেন একটা অ্যানিমালের মেইন কারণ কি বেঁচে থাকার, যে তার যে জেনেটিক সেটা নেক্সট জেনারেশনে পাস ডাউন হবে। এখন জেনেটিক পাস হওয়া কি জেনেটিক যে ক্রোমোসোম বা ইয়াগুলা শুধু তার বাচ্চা হয়ে না, তার যে ভাই বোন বাচ্চা, অথবা তার ডিস্টেন্ট রিলেটেড যদি কোনো ফ্যামিলি থাকে, ওটা যদি থাকে, এরপরেও এর মানে হচ্ছে তার জেনেটিক যে কোডটা ওটা পাসড অন হবে। এটা কিন্তু ন্যাচারাল সিলেকশনের মেইন একটা পার্ট। এখন মানে সে যদি নিজেও কোনো তার ডাইরেক্ট তার বাচ্চাকে যদি বাঁচাতে চায়, তার যদি দেখে যে পরিমাণ অন্যান্য লোকজন আছে যার তার জেনেটিক কোড শেয়ার করে, তাদের যদি বাঁচাতে পারে, সে কোনোভাবে তার নিজের কোডটাকেও বাঁচাচ্ছে। অথবা ব্যাপারটা হচ্ছে তার হয়, এটা ম্যাথমেটিক্যাল মডেল আছে, হ্যামিল্টনস রুল। বাট এটা খুব ইন্টারেস্টিং, এই কারণেই হচ্ছে অ্যানিমালরা অ্যালট্রুইজম করে। আপনারা আমি শর্ট ভিডিওটা জাস্ট লাস্ট একটা জিনিস শেষ করতে ছিল, হচ্ছে সার্কেডিয়ান রিদম, মানে হচ্ছে বায়োলজিক্যাল রিদম। এটা হচ্ছে একটা জিনিস মনে জাস্ট সহজ একটা জিনিস, যে আপনাকে যদি একটা রুমের মধ্যে আটকে রাখা হয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না যে এখানে আলো নাই, নাকি রাত, নাকি সকাল, না কি এখন, বাট এরপরেও কিন্তু আপনার ঠিক মতো সময় ঘুম আসবে আর ঠিক মতো সময় উঠে যাবেন। এটার মেইন কারণ আপনার বডির ভিতরে, আমরা বলি না, একটা বায়োলজিক্যাল ক্লক আছে। হ্যাঁ, আসলে একটা ক্লক আছে, এটার নাম হচ্ছে সার্কেডিয়ান ক্লক, অথবা বায়োলজিক্যাল রিদমও বলা হয়। রিদম সে অর্থে যে তাল, ক্লকে যেরকম তাল থাকে, ওইরকম হচ্ছে বলা যায় বায়োলজিক্যাল। এটারও অনেক ডিটেলস আছে, সেগুলো নিয়ে একটা আলাদা ভিডিও করা যাবে। বাট এটাই মেনলি, এটা যে আমাদের মধ্যে ওটা আছে, লাইক এন্ডোজেনাস রিদম বলা হয়। যে এন্ডোজেনাস মানে হচ্ছে আমাদের ভিতরে, এটা বাহিরে কোনো নাই। এরপরেও সার্কেডিয়ান রিদম হচ্ছে বাহিরের কিছু কিউ, অথবা বলা হয় কি যে কিছু ক্লু বলা যায়, যেগুলো দেখে সার্কেডিয়ান রিদমকে সেট করে। যেটা আপনি যদি দেশ চেঞ্জ করেন, এক দেশ থেকে আরেক দেশে, তাহলে আপনার কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু এক সার্কেডিয়ান রিদম থেকে থাকে, আপনি ঘুমাতে পারবেন না। বাট এটা চেঞ্জ হয় কারণ একটা কিউ আছে, সেগুলোকে জার্মানে এই যে কিউটা আছে সেটা জেইট কিপার, সেটা জেইট কিপার সেটা দিয়ে আপনি হচ্ছে ফিক্সড হয় যে সার্কেডিয়ান রিদমটা কখন শুরু হবে, কখন শেষ হবে। তো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট, কীভাবে এটা সিলেক্ট হয়। এর মানে আপনি যদি আটটা রুমে থাকেন, আসলে একটু সমস্যা হতে পারে, বাট যে সার্কেডিয়ান রিদম আছে তো ভালো লাগলে আপনারা করবেন, কারণ এই একটা ভিডিও বানাতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর আপনার যদি সত্যি ভালো লাগে থাকে যে এই কষ্টের জন্য আমি কোনো টাকা কিছুই যাচ্ছি না, আপনি জাস্ট একটা সাবস্ক্রাইব করে যদি একটা লাইক করেন, এটা আমার অনেক হেল্প করে। আপনি যদি হেল্প না করতে চান, কোনো সমস্যা নাই,